নিঝুম বিকেলের আলোয় হঠাৎ থমকে দাঁড়ালো প্রিয়া। চারপাশের কোলাহল যেন মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে সেই মানুষটা, যাকে ছাড়া একটা দিন পৃথিবী কল্পনা করা অসম্ভব ছিল। কেমন আছো প্রিয়া? কাউকে ছাড়া কেউ কখনো মরে না রাহুল। অনেক বদলে গেছো তুমি, নাকি আমি তোমাকে চিনতে ভুল করছি? এই উত্তরটা যে আমারও অজানা রাহুল। দীর্ঘ 7টি মাস। ক্যালেন্ডারের পাতায় সংখ্যাগুলো খুব অল্প মনে হলেও প্রিয়ার কাছে মনে হচ্ছিল যেন এক যুগ পার হয়ে গেছে। 7 মাস পর নিজের প্রিয়সীকে দেখে রাহুলও যেন তার চোখের পলক ফেলতে ভুলে গেছে। কারোর চোখে তৃষ্ণা, কারোর চোখে এক বুক অভিমান। প্রিয়া তার কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে খানিকটা কেঁপে উঠল। ভয়ে আর আবেগে চোখের পাতা বুজে ফেলল সে। মনে হচ্ছিল যদি এটা কোনো স্বপ্ন হয়। পরক্ষণেই চোখ মেলে দেখল সামনে রাহুল দাঁড়িয়ে নেই, বরং তার ছোট বোন স্নিগ্ধা তার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাহুল কিছুটা দূরে স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে। এই দিদি, কি করছিস এখানে? চল, বড়মা তোকে ডাকছেন। স্নিগ্ধার কণ্ঠস্বর প্রিয়ার ঘোর কাটিয়ে দিল। সে একবার রাহুলের দিকে তাকালো, তারপর দ্রুত চোখ ফিরিয়ে নিল। চোখের কোণে জমে থাকা জলটুকু আড়াল করার এক ব্যর্থ চেষ্টা করল সে। গলার কাছে দলা পাকিয়ে আসা কান্নাটা গিলে নিয়ে সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল আর বলল, আচ্ছা তুই যা, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। স্নিগ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এই দুই হৃদয়ের মাঝে কোনো অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে আছে। একবার দুজনের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে সে সেখান থেকে চলে গেল। প্রিয়ার একটা মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। দ্রুত পায়ে হেঁটে সে ওয়াশরুমের ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। দরজা আটকানোর সাথে সাথেই বাদ ভাগল চোখের জলের। 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে নিজেকে প্রশ্ন করল প্রিয়া, এমনটা তো হওয়ার কথা ছিল না। এক সময় তো আমরা একে অপরের জন্য পাগল ছিলাম রাহুল, তবে আজ কেন আমাদের মাঝে যোজন যোজন দূর? তার মনে পড়ছিল সেই দিনগুলোর কথা, যখন রাহুলের একটু দূরে থাকাও ছিল তার কাছে অসহ্য। আর আজ আজ তারা একই ছাদের নিচে থেকেও কত পর। বিচ্ছেদ? না না, এটাকে বিচ্ছেদ বলা যায় না। যদি একে অপরকে আর নাই বা চাইবে, তবে দেখার পর বুকটা কেন এভাবে হাহাকার করে উঠল? এটা বিচ্ছেদ নয় রাহুল, এটা হয়তো আমাদের অবুঝ অভিমান। কিন্তু এই অভিমান কি আমাদের সারা জীবনের জন্য আলাদা করে দেবে? বাইরে তখন রাহুলও ছটফট করছে। সেও কি পারছে এই যন্ত্রণার পাহাড় বইতে? ওয়াশরুমের দরজায় কড়াঘাত হতেই প্রিয়া দ্রুত টিস্যু দিয়ে চোখ মুছে নিজেকে গুটিয়ে নিল। নিচের দিকে তাকিয়ে সে ধীর পায়ে বেরিয়ে এলো সেখান থেকে। কিন্তু রাহুলের সেই তৃষ্ণার্ত দৃষ্টি তখনও যেন তার পিছু ছাড়ছে না। বাড়ির পিছনের দিকটা বেশ নির্জন। রাহুল সেখানে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ বন্ধ করতেই চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ল তপ্ত অশ্রু। 7 মাস 7 মাস সে নিজেকে পাথর করে রেখেছিল, কিন্তু প্রিয়াকে এক পলক দেখা মাত্রই সেই পাথরের বাঁধ ভেঙে চুরবার হয়ে গেল। অভিমান কি ভালোবাসার চেয়েও বড় হয়ে গেল প্রিয়া? একবারও কি পেছন ফিরে তাকাতে ইচ্ছে করো না? রাহুলের মনে পড়ে যাচ্ছে সেই 17ই নভেম্বরের কথা। দিনটা তাদের দুজনের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেদিন ছিল কলেজের শেষ দিকের একটা সাধারণ দিন, কিন্তু আবহাওয়াটা ছিল থমথমে। রাহুল কলেজে পৌঁছতেই তার বন্ধুরা তাকে ঘিরে ধরে। আকাশ নামের এক বন্ধু কলেজের নতুন মেয়ে মিতুলকে পছন্দ করে ফেলেছে, কিন্তু আকাশ প্রচণ্ড লাজুক। কিভাবে প্রস্তাব দেবে বুঝতে পারছে না। বন্ধু হিসাবে রাহুলকে দায়িত্ব দেওয়া হলো মিতুলের সামনে কিভাবে প্রপোজ করতে হয় তা অভিনয় করে শিখিয়ে দিতে। রাহুল সবসময়ই একটু হাসি খুশি আর বন্ধু বৎসল ছিল। সে হেসে শার্টের কলারটাকে ঠিক করে নিল। আরে পাগল, এটা আর এমন কি ব্যাপার? চল, তোকে আমি এক্ষুনি ডেমো দিচ্ছি।
আকাশে নিয়ে আসা টকটকে লাল গোলাপটাকে হাতে নিয়ে রাহুল হাঁটু গেড়ে বসল আরেক বান্ধবী নিতার সামনে। নিতাও মজা বুঝে বিস্ময়ে মুখে হাত দিয়ে হাসছিল। রাহুল তাকে মিতুল ভেবে নিয়ে আবেগঘন কিছু কথা বলছিল, যেন আকাশ সেটা দেখে শিখতে পারে। চারপাশের বন্ধুরা হাততালি দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই প্রিয়া সেখান দিয়ে যাচ্ছিল। দূর থেকে সে দেখল রাহুল গোলাপ হাতে অন্য মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে আছে। রাহুলের বলা প্রতিটা কথা প্রিয়ার কানে তীরের মতো বিঁধল। সে ভাবল যে রাহুল তাকে ভালোবাসার কথা বলতো, সে আজ অন্য কারোর কাছে নিজেকে বিলিয়ে দিচ্ছে। রাহুল, তুমিও শেষে এমন করলে? প্রিয়া নিজের আবেগ ধরে রাখতে পারল না। সে ঝড়ের বেগে ওদের মাঝে এসে দাঁড়ালো। কিছু বোঝার আগেই সে নিতার হাত থেকে গোলাপটাকে কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। রাহুলের বন্ধুদেরকে অবাক করে দিয়ে সে সপাটে রাহুলের গালে দুটো চড় বসিয়ে দিল। পুরো চত্বর নিস্তব্ধ হয়ে গেল। রাহুল গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল প্রিয়ার দিকে। সে মুখ খোলার সুযোগ পাওয়ার আগেই প্রিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। রাহুল সেদিন চিৎকার করে বলতে চেয়েছিল, প্রিয়া শোনো, এটা শুধু নাটক ছিল। কিন্তু প্রিয়া তা শোনেনি। পরে বন্ধুরা তাকে পুরো ঘটনাটা বুঝিয়ে বললেও প্রিয়ার মনে গভীর ক্ষত তৈরি হয়েছিল। আর রাহুলের ইগো বা আভিজাত্যে আঘাত লেগেছিল। প্রিয়া তাকে 4 বছরেও চিনতে পারল না। তার প্রতি কি প্রিয়ার এতটুকু বিশ্বাস নেই? সপ্তাহ পেরিয়ে গেল, কেউ আগে কথা বলল না। রাহুল ভেবেছিল প্রিয়া ক্ষমা চাইবে, আর প্রিয়া ভেবেছিল রাহুল তাকে মানাতে আসবে। ঠিক সেই সময়ে রাহুলের বাবার বদলি অর্ডার আসে। এক বুক অভিমান নিয়ে রাহুল শহর ছেড়ে চলে যায়, কিন্তু প্রিয়াকে একটা বারও জানিয়ে যায়নি। সেই শুরু হলো দীর্ঘ এক নীরবতার পরিচ্ছেদ। বর্তমান বিয়ের বাড়ির আলোকসজ্জা আর সানাই সুর যেন প্রিয়ার কানে বিষাদ ঠেকেছে। স্নিগ্ধা কয়েকবার এসে তাকে নিচে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেও সে ঘর থেকে বের হতে পারছে না। আয়নার সামনে দাঁড়িয়ে প্রিয়া দেখল তার চোখের তলাটা সামান্য ফুলে গেছে। 7 মাস আগের সেই মুহূর্তের পর রাহুল নামক মানুষটি তার জীবন থেকে এক প্রকার হারিয়ে গিয়েছিল। কিন্তু আজ এই ভিড়ের মাঝে তাকে দেখা মাত্রই প্রিয়ার মনে হলো মাঝখানের এই বিরহ যেন কাল্পনিক ছিল। আসলে তারা একে অপরের হৃদয়ের খুব কাছেই ছিল সব সময়। দিদি, চল না নিচে। তুই এইভাবে লুকিয়ে থাকলে সবাই কি ভাববে? রাহুল ভাইয়াও তো নিচে আছে। তুই যাস স্নিগ্ধা, আমি আসছি। প্রিয়ার কণ্ঠস্বর ছিল একদম নিচু। সে চায় না তার দুর্বলতাকেও ধরে ফেলুক। বিশেষ করে রাহুলের সামনে সে নিজেকে খুব শক্ত করে উপস্থাপন করতে চায়, যদিও ভিতরে ভিতরে সে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। অন্যদিকে রাহুল তখন বাড়ির পিছনের বাগানে একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। সে এসেছে তার বন্ধুর ভাইয়ের বিয়েতে, আর প্রিয়া এসেছে তার ফুফাতো বোনের বিয়ে নিমন্ত্রণে। ভাগ্য যে তাদের এভাবে আবার মুখোমুখি দাঁড় করাবে তা রাহুল কল্পনাও করেনি। চারিদিকের হইচইয়ের মাঝেও রাহুলের কান যেন প্রিয়ার সেই পুরনো হাসির শব্দ খুঁজছে, কিন্তু তার বদলে সে কেবল নীরবতা আর এক বুক হাহাকার পাচ্ছে। রাহুল একা বিড়বিড় করে বলছে, অভিমানটা কি সত্যি আমাদের চেয়ে বেশি দামি ছিল প্রিয়া? আমি তো একবারও চাইনি তুমি এভাবে দূরে সরে যাও। রাহুলের মনে পড়ল সে যখন শহর ছেড়ে চলে যাচ্ছিল সেদিন স্টেশনে দাঁড়িয়ে কতবার ফোনের দিকে তাকিয়েছিল। ভেবেছিল অন্তত একটা মেসেজ আসবে প্রিয়ার থেকে, কিন্তু প্রিয়াও তার জেদে অটল ছিল। বিয়ের লগ্ন শুরু হতেই প্রিয়াকে বাধ্য হয়ে নিচে আসতে হলো। লাল পাড় শাড়িতে তাকে দেখে রাহুলের বুকটা ধক করে উঠল। প্রিয়া কোনো দিকে না তাকিয়ে কোণের পাশে গিয়ে বসল। রাহুল দূর থেকে দেখল প্রিয়া খুব রোগা হয়ে গেছে। চোখের সেই চপলতা নেই, বর্ণনার অতীত এক বিষণ্ণতা তার মুখ জোড়ে। রাহুল বুঝতে পারল প্রিয়াও তার মতোই প্রতিটা দিন তিল তিল করে চলছে। বিয়ের অনুষ্ঠানের ফাঁকে একবার তাদের চোখাচোখি হলো। প্রিয়ার সাথে সাথে দৃষ্টি নামিয়ে নিল। তার হাতের আঙুলগুলো কাঁপছিল, যা রাহুলের তীক্ষ্ণ নজর এড়াল না। রাহুল চাইল ভিড় ঠেলে সামনে গিয়ে একবার বলতে,
আবার আগের মতো করে আমার কাছে কি ফিরে আসা চায় না প্রিয়া? কিন্তু ওই যে 7 মাসের এক দুর্ভেদ্য দেওয়াল তাদের মাঝে। কেউ কাউকে ডাকতে পারছে না, কেউ কারোর কাছে ক্ষমা চাইতে পারছে না, অথচ দুজনের হৃদয়ের টান তাদের সেই একই স্থানে স্থির করে রেখেছে। অনুষ্ঠান শেষ হতে লাগলো, মানুষের ভিড় কমছে, কিন্তু রাহুল আর প্রিয়ার মনের সে নিভৃত কোণে জমে থাকা মেঘগুলো যেন আরো ঘনীভূত হচ্ছে। তারা কি এইভাবেই সারা রাত একে অপরকে আড়াল থেকে দেখে বিদায় নেবে, নাকি কোনো এক অলৌকিক ইশারায় আবার এক হবে? বিয়ের অনুষ্ঠান শেষ, অতিথিরা একে একে বিদায় নিচ্ছেন। চারপাশের কোলাহল কোনো মতেই প্রিয়ার বুকের ভিতরটাকে যেন খা খা করতে লাগলো। সে বুঝতে পারছিল আর কিছুক্ষণ পর রাহুল তার চোখের সামনে থেকে আড়াল হয়ে যাবে। অথচ এই 7টা মাস প্রতিটা রাত সে রাহুলের কথা ভেবে বালিশ ভিজিয়েছে। রাহুল যখন তার বন্ধুদের সাথে কথা বলছিল, প্রিয়া আড়াল থেকে অপলকভাবে তার দিকে দেখছিল। মানুষটা খুব রোগা হয়ে গেছে, চোখের নিচে কালচে দাগ পড়ে গেছে। হয়তো তার মতো রাহুলও অনেক নির্ঘুম রাত পার করেছে। ঠিক আছে আকাশ, আমি এক্ষুনি বেরোচ্ছি, সাবধানে থাকি সবাই। রাহুলের গলার স্বর কানে আসতেই প্রিয়ার শরীরটা রিরি করে উঠল। সে দ্রুত বাড়ির ভিতরে চলে গেল যেন রাহুল তাকে দেখতে না পায়, কিন্তু মনের অবাধ্য ইচ্ছা তাকে বারবার জানালার কাছে টেনে আনছিল। রাহুল তার বাইকটাকে স্টার্ট দিয়ে একবার বাড়ির দিকে তাকালো। সে জানে প্রিয়া কোথাও না কোথাও তাকে থেকে দেখছে। এক অদ্ভুত দীর্ঘশ্বাস ফেলে সে বাইক নিয়ে মেইন রোডের দিকে এগিয়ে গেল। প্রিয়া তখন ফুফাতো বোনের বিদায় মুহূর্তের ভিড়ে দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু তার পুরোটা মন পড়েছিল ওই চলে যাওয়া বাইকের শব্দের দিকে। কিছুক্ষণ পর প্রিয়াকেও তার পরিবারের সাথে বাড়ির পথের দিকে রওনা দিতে হলো। শহরটা অনেক বদলে গেছে, কিন্তু প্রিয়ার মনে হচ্ছে সেই 17ই নভেম্বরের পর থেকে সময়টা এক জায়গাতেই থমকে আছে। সে রিকশায় বসে রাস্তার ধারের নিয়ন আলোগুলোর দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটা বাইকের দিকে। বাইকের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রাহুল। সে কারোর জন্য অপেক্ষা করছে। প্রিয়ার বুকের ধুকপুকানি বেড়ে গেল। রিকশাটা যখন রাহুলের পাশ দিয়ে যাচ্ছিল, রাহুল ঠিক তখনই প্রিয়ার দিকে তাকালো। সেই চোখে ছিল এক আকাশ আকুতি। প্রিয়া আর নিজেকে সামলাতে পারল না। রিকশাওয়ালাকে থামতে বলে সে দ্রুত নেমে পড়ল। রাহুলও বাইক থেকে নেমে ধীর পায়ে প্রিয়ার দিকে এগিয়ে গেল। জনশূন্য রাস্তার একপাশে দুজন মানুষ, যাদের মাঝে 7 মাসের এক বিশাল পাহাড় সমান নীরবতা। এভাবে আর কতদিন প্রিয়া? পালিয়ে তো বেড়াতে পারছো না নিজের কাছ থেকে। প্রিয়া কোনো কথা বলল না। তার দুচোখ বেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়ছে। সে কেবল রাহুলের দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল। তার এই নীরবতা যেন সহস্র শব্দের চেয়েও বেশি শক্তিশালী। রাহুলের মনে হল প্রিয়ার এই চাহনি তাকে বুঝিয়ে দিচ্ছে যে সে কতটা একা ছিল এই দীর্ঘ সময়। রাহুল এক পা এগিয়ে প্রিয়ার খুব কাছে এসে দাঁড়ালো। প্রিয়া তার চিরচেনা সেই গায়ের গন্ধ পেল, যা তাকে অতীতে ফিরিয়ে নিয়ে গেল। দুজনের হৃৎপিণ্ডের শব্দ যেন দুজনেই শুনতে পাচ্ছিল। দীর্ঘ বিচ্ছেদের পর এই মুখোমুখি দাঁড়ানো যেন এক অন্যরকম পূর্ণতা। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোয় প্রিয়াকে বড্ড বেশি অসহায় দেখাচ্ছিল। রাহুল যখন তার একদম কাছে এসে দাঁড়ালো, প্রিয়ার মনে হলো তার শরীরের সমস্ত শক্তি যেন ফুরিয়ে গেছে। 7 মাসের সেই কঠিন অভিমান, নিজেকে আড়াল করে রাখা সেই বৃথা চেষ্টা, সবই যেন এই এক মুহূর্তের কাছে হার মেরে গেল। কেন নেবে এলে রিক্সা থেকে? অন্যদিন তো পাশ কাটিয়ে চলে যেতে। আজ কি তবে পুরনো রাহুলের জন্য একটু হলেও মায়া হলো? রাহুলের কথায় প্রিয়ার ঠোঁট কামড়ে ধরা কান্নাটা আর আটকে রাখতে পারল না। তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রাহুল প্রিয়ার খুব কাছে গিয়ে তার কাঁধে হাত রাখল। স্পর্শটা পেতেই প্রিয়া শিউরে উঠল, ঠিক যেমনটা বিয়ের বাড়িতে হয়েছিল। কিন্তু এবার সে আর নিজেকে সরিয়ে নিল না। রাহুল দেখল প্রিয়ার দুচোখ বেয়ে অবিরত জল গড়িয়ে পড়ছে। সেই জলে কোনো কৃত্রিমতা নেই, আছে কেবল 7 মাসের জবার বাঁধা এক বুক যন্ত্রণা। রাহুল ধীর হাতে প্রিয়ার চোখের জল মুছে দেওয়ার চেষ্টা করল। তুমি ভেবেছিলে আমি তোমাকে ভুলে গেছি,
7টা মাসের প্রত্যেকটা সেকেন্ড আমি তোমার ওই রাখি মুখটার কথা ভেবেছি, কিন্তু আমার জেদ ছিল তুমি ভুল করেছিলে, তাই তোমাকেই আগে আসতে হবে। প্রিয়া রাহুলের চোখের দিকে তাকালো। তার চোখের সে আকুল আবেদন যেন চিৎকার করে বলছিল, আমিও কি ভালো ছিলাম রাহুল? প্রিয়া কিছু বলল না, কেবল অস্ফুট স্বরে রাহুলের হাতটা শক্ত করে ধরল। তার এই এক চিলতে স্পর্শই ছিল রাহুলের জন্য সবচেয়ে বড় ক্ষমা প্রার্থনা। রাহুল আর নিজেকে ধরে রাখতে পারল না। পরম মমতাই প্রিয়াকে নিজের বুকের মাঝে টেনে নিল। দীর্ঘ 7টি মাস পর 2 হৃৎস্পন্দন আবার এক হলো। প্রিয়া রাহুলের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তার এই কান্নার শব্দে মিশেছিল না পাওয়া বেদনা আর ফিরে পাওয়ার আনন্দ। কেন চলে গেলে আমাকে কিচ্ছু না বলে? একবারও কি মনে পড়েনি আমার কথা? মনে পড়েনি? শহর বদলেছি, কিন্তু নিজের বুক থেকে তো তোমায় সরাতে পারিনি প্রিয়া। আমি জানতাম আমাদের এই হৃদয়ের টান আমাদেরকে একদিন না একদিন ঠিক রাস্তার মোড়ে এনে দান করাবে। রাস্তার ধারে নিস্তব্ধতার সাক্ষী হয়ে রইল এই পুনর্মিলনের। প্রিয়া বুঝতে পারল, ভালোবাসা থাকলে অভিমান হয় ঠিকই, কিন্তু সেই অভিমান কখনো ভালোবাসার চেয়ে বড় হতে পারে না। রাহুলের বুকের অভিমান যেন তাকে মনে করিয়ে দিল পৃথিবীটা তার জন্য এখনো ফুরিয়ে যায়নি। রাতের নিস্তব্ধতা ছাপিয়ে কেবল প্রিয়ার কান্নার শব্দ শোনা যাচ্ছিল। রাহুলের বুকে মুখ গুজে সে যেন গত 7 মাসের সমস্ত জমানো কষ্টগুলো উগরে দিচ্ছে। রাহুল তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তার নিজের চোখে থেকেও 2 ফোঁটা জল গড়িয়ে প্রিয়ার চুলে আছড়ে পড়ল। অনেক হয়েছে প্রিয়া, আর না। এই 7টা মাস আমরা একে অপরকে অনেক শাস্তি দিয়েছি, কিন্তু আর এক মুহূর্ত আমি তোমাকে চোখের আড়াল হতে দেব না প্রিয়া, এক মুহূর্ত না। প্রিয়া রাহুলের বুক থেকে মাথা তুলে ওর চোখের দিকে তাকালো। সেই চোখে এখন আর কোনো সন্দেহ নেই, আছে কেবল এক রাশ প্রশান্তি। প্রিয়া বুঝতে পারল সেদিন কলেজে সেই ছোট ঘটনাটা ছিল কেবল একটা পরীক্ষা, যেখানে তারা দুজনেই ডাহা ফেল করেছিল। জানো প্রিয়া, সহজ ছাড়ার পর না আমার ফোনটাই চুরি হয়ে গেছিল। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার বন্ধুদের কাছ থেকে নতুন নাম্বারটা জোগাড় করে আমাকে অন্তত একটা মেসেজ করবে, কিন্তু তোমার ওই আকাশ ছোঁয়া অভিমানের কাছে আমি হেরে গেছিলাম প্রিয়া। প্রিয়া দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হলো কত সামান্য কারণে তারা একে অপরের থেকে অনেকটা পথ দূরে সরে গিয়েছিল। যদি আজ এই বিয়েবাড়িতে দেখা না হতো, তবে হয়তো এভাবেই বাকি জীবনটা অভিমানে কেটে যেত। যদি আমাদের আর কোনোদিন দেখা না হতো রাহুল, যদি এভাবেই সারাটা জীবন পার হয়ে যেত। রাহুল প্রিয়ার কপালে একটা গভীর চুমু খেল, আর ঠোঁটের স্পর্শে প্রিয়া যেন নতুন করে বাঁচার শক্তি পেল। যেখানে হৃদয়ের টান থাকে সেখানে দূরত্ব কখনো চিরস্থায়ী হয় না প্রিয়া। পৃথিবীটা গোল, আর আমাদের গন্তব্য ছিল একে অপরের কাছে ফিরে আসা। আমরা না চাইলেও নিয়তি আমাদের মেলাতো। আশেপাশে ঝিঝি পোকার ডাক আর দূর থেকে আসা রেলগাড়ির বাঁশি যেন তাদের এই মিলনকে স্বাগত জানাচ্ছিল। রাহুল তার বাইকটাকে আবারও স্টার্ট দিল। সে আজ আর প্রিয়াকে একা রিকশায় ফিরতে দেবে না। প্রিয়া খুব স্বাভাবিকভাবেই রাহুলের পিছনে বাইকে বসল এবং পরম নির্ভরতায় ওর কাঁধের মধ্যে মাথা রাখল। বাতাসে প্রিয়ার উড়ন্ত চুল রাহুলের গালে স্পর্শ করছিল। 7 মাস পর আবার সে চেনা অনুভূতি। রাহুল বাইকের গতি বাড়িয়ে দিল। অন্ধকার কাটিয়ে তারা এগিয়ে চলল এক নতুন ভোরের দিকে, যেখানে থাকবে না কোনো লুকোচুরি, থাকবে না কোনো ভুল বোঝাবুঝির দেওয়াল। অন্ধকারে আবৃত পৃথিবীর বুকে দুজন মানুষ আবারও তাদের হারানো সত্তাকে খুঁজে পেল। তাদের মধ্যেই হৃদয়ের টান অটুট থাকুক আজীবন, এই কামনায় রজনীও যেন শান্তিতে ঘুমিয়ে পড়ল।